প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। বর্তমান সময়ের সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে এখন আমরা কথা বলবো রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিওজের সিনিয়র সদস্য SM জহুরুল ইসলামের সাথে। ধন্যবাদ রয়্যাল বাংলা টিভি এবং অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ রেজাউল ইসলামকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি অবতারণা করেছেন, যে বর্তমান সময়ের সংবাদপত্র এবং সাংবাদিকতা। আমরা খুব দুঃসময়ে অতিক্রম করছি সংবাদপত্র সাংবাদিকতার বিষয়ে। আপনারা দেখেছেন যে ছাত্র জনতার আন্দোলনে দেশে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং দেশের একটি যে পরিচালনা শক্তি সেখানে পরিবর্তন এসেছে। সেই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ছয় জন সাংবাদিক ভাইয়েরা নিহত হয়েছেন। তাদের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 5 তারিখের পরে দেশে অনেকগুলি মামলা হয়েছে। কিছু মামলা আছে উদ্ভট। আমাদের অনেক সাংবাদিক বন্ধুদের সেই সব মামলায় আসামি করা হয়েছে। আমি সেই সব মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। তারা সেখানে গিয়েছিলেন দায়িত্ব পালন করার জন্য, সংবাদ সংগ্রহ করার জন্য। তাজা প্রাণগুলি সেখানে ঝরে গেছে। সেখানে আমাদের 6 জন সাংবাদিক নিহত হয়েছেন। এর পরবর্তী সময় আবার যেসব সাংবাদিকরা মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় একটি টাস্কফোর্সের মিটিং করে সভা করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য একটি ফরম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। সেই ফর্মটি ফিল আপ করে দিলে যাচাই বাছাইয়ের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাগুলি তারা প্রত্যাহার করে নিবে বলে কথা দিয়েছেন। আর আমরা ঘটনার সময় যে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, এই ঘটনার সাথে, এই হত্যার সাথে যারা জড়িত তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই, বিচার চাই। রয়্যাল বাংলা টিভিকে আমি বলতে চাই যে দেশে এখন গণতান্ত্রিক কোনো সরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যস্ত। এখানে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অতীব জরুরি একটি বিষয়। কারণ গণমাধ্যমে সংস্কার খুবই প্রয়োজন। কারণ আপনারা লক্ষ্য করছেন, আমরা দেখছি যে কেউ টাকা পয়সার মালিক হলেই একটি পত্রিকার সম্পাদক হয়ে যায়। সেই পত্রিকাটি ভবিষ্যতে চলবে কিনা, সেই পত্রিকার মালিক সাংবাদিকদের বেতন দিতে পারবে কিনা, সেই পত্রিকাটা যারা কর্মরত থাকবে তাদের ভবিষ্যৎ কি, এই সব চিন্তা না করেই একজন সম্পাদক জেলা প্রশাসনের কার্যালয় থেকে ডিক্লারেশন নিয়ে আসে। পরবর্তী সময় সেখানে যেসব সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়, অল্প সময়েই সেই সব সাংবাদিকরা আবার বেকার হয়ে যায়, পত্রিকাটি বন্ধ হয়ে যায়। বর্তমানে অনেক গণমাধ্যম রুগ্ন অবস্থায় পরিচালিত হয়ে আসছে। বেশিরভাগ গণমাধ্যমে সাংবাদিকদের কোনো বেতন ভাতা নাই। এই পথ থেকে উত্তরণের জন্য একটি কমিশন করে পূর্ণাঙ্গ শিল্প হিসাবে রূপ দিতে হবে। বিজ্ঞাপন বৈষম্য এখনো বিদ্যমান। একটি পত্রিকা যদি প্রতিদিন 400 ইঞ্চি বিজ্ঞাপন পায়, আবার কোনো পত্রিকা দেখবেন এক মাসেও 100 ইঞ্চি বিজ্ঞাপন পায় না, 10 ইঞ্চি বিজ্ঞাপন পায় না। এই বৈষম্য দূর করতে হবে। এবং সাংবাদিকদের বেতন ভাতার যে বিষয়টি, ওয়েজ বোর্ড, রোয়েদাদ বোর্ড, সেটি বাস্তবায়ন করতে হবে। তৃণমূল সাংবাদিকদের নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিছু গণমাধ্যম খুব সহজ শর্তে জেলা উপজেলার প্রতিনিধি অর্থের বিনিময়ে নিয়োগ দেয়। এসব গণমাধ্যম কর্মীদের সংবাদ লেখার কোনো অভিজ্ঞতা থাকে না। তাদের গণমাধ্যমের পক্ষ থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় না। তো আমার দাবি যে একটি পত্রিকা যদি একজন প্রতিনিধি নিয়োগ দেয়, তাকে অন্ততপক্ষে একদিনের একটি প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দিতে হবে যে সংবাদপত্র কি, সাংবাদিকতা কি, সংবাদ কিভাবে লেখে। এই সম্মুখ জ্ঞান যদি না থাকে, তার গলায় একটি আইডি কার্ড ঝুলিয়ে দিলে সে তো সাংবাদিক হবে না, বরঞ্চ মাঝে মাঝে আমাদের শব্দ শুনতে হয় সাংঘাতিক অথবা চাঁদাবাজ হবে। সুতরাং এ বিষয়ে আমাদের যারা সম্মানিত সম্পাদক মহোদয়রা রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন মানুষ, বেকার মানুষ, একটি বায়োডাটা নিয়ে অফিসে আসলেই তাকে যদি একটি কার্ড ধরিয়ে দেন, ফিতা ধরিয়ে দেন, সে সাংবাদিক বনে যাবে। কিন্তু সে যদি সাংবাদিকতা না জানে, সংবাদ লিখতে না জানে, কোথায় সংবাদ পাওয়া যায় সেটা না জানে, তাইলে তার জীবন অন্ধকার এবং তার এই সাংবাদিকতার জীবন কলুষিত। তাকেই একসময় যখন সে অর্থ উপার্জন করতে না পারবে, তখন তাকে হলুদ সাংবাদিকতা এবং চাঁদাবাজির মতো খারাপ কাজে লিপ্ত হতে হবে। সুতরাং যারা সংবাদপত্র পরিচালনার দায়িত্বে রয়েছেন,
পাশাপাশি যারা মন্ত্রণালয় নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, প্রশাসনে রয়েছেন, সবাই মিলে একটি সুনির্দিষ্ট নীতিমালা করা উচিত যে কে সাংবাদিকতা করতে পারবে আর কে সাংবাদিকতা করতে পারবে না। ইতিমধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি সাংবাদিকদের ডাটাবেজের বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছিল, কিন্তু 5 তারিখের পরে সেই কর্মযজ্ঞ আপাতত বন্ধ রয়েছে। আমরা চাচ্ছি যে সাংবাদিকদের ডাটাবেজ হোক, ডাটাবেজের সাথে সাথে যে প্রশিক্ষণ নেবে এমন একজন কর্মী যখন একটি পত্রিকা অফিসে যাবে, তাকে প্রথম প্রশ্ন করা হবে যে সাংবাদিকতার উপরে তোমার কোনো একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ আছে কিনা। যদি প্রশিক্ষণ থাকে তাহলে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে, জেলা উপজেলা প্রতিনিধি করা যেতে পারে। কিন্তু আমরা এই বিষয়টি উদ্বিগ্নের সাথে বলছি যে বর্তমান সময়ে সাংবাদিকদের সংখ্যা এতই বৃদ্ধি পাচ্ছে, একজন একটি পত্রিকা অফিসে গেলেই সাংবাদিক হয়ে যেতে পারে। আরেকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য করব যে বর্তমান সময়ে অনলাইনের যুগ এবং আমরা অনলাইন যে গণমাধ্যম সেটার ব্যাপক উপকারও আমরা পাচ্ছি। ইতিমধ্যে মন্ত্রণালয় অনেক অনলাইনকে অনুমোদন দিয়েছে, কিন্তু অনুমোদনের বাহিরে অনেক অনলাইন রয়েছে যারা এই অনলাইনের নিজেরা সম্পাদক দাবি করে, কিন্তু অনলাইনের তো সম্পাদক অনুমোদন না থাকলে হওয়া যায় না, সেটি হবে অ্যাডমিন। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, যেহেতু অনলাইন গণমাধ্যম এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটির সাথে যে যজ্ঞ মানুষের যে বেকারত্ব নিরসন সেটার যে সুযোগ রয়েছে, সে কারণে খুব সহজ শর্তে আইপি টেলিভিশন এবং অনলাইন পোর্টালকে আপনার নিবন্ধন দিতে হবে। তাইলে অনিবন্ধিত যে গণমাধ্যম, সেই গণমাধ্যম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। যত্রছত্র অনলাইন থাকবে না, যে কেউ অনলাইনে সম্পাদক পরিচয় দিয়ে অপসাংবাদিকতাও করতে পারবো না। আর রয়্যাল বাংলা আমাকে যে প্রশ্ন করেছিলেন যে গণমাধ্যমের যে বর্তমান অবস্থা, গণমাধ্যমের আগের যে অবস্থা বর্তমান সেই একই অবস্থা। আপনারা দেখছেন যে সাগরণী হত্যার বিচার এখনও হয়নি এবং স্বাধীনতার পরবর্তী সময় যত সাংবাদিক হত্যা হয়েছে কোনো হত্যার বিচার কিন্তু আমরা পাইনি। সাধারণ একজন মানুষ মারা গেলেও কিন্তু আমরা 1 মাসের মধ্যে বিচার করতে দেখেছি। কিন্তু সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের বিবেক, জাতির বিবেক আর গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও সাংবাদিকরা নির্যাতিত হলে, সাংবাদিকরা নিগৃহীত হলে, হত্যা হলে প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যায় না যে এর বিচার ত্বরান্বিত করা যায়। আমরা সাগরণী সহ 5 তারিখের আগের যে ঘটনায় ছাত্রদের আন্দোলনে যে সাংবাদিকরা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচার কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মাঠে ময়দানে যারা অনুসন্ধানী সাংবাদিকতার সাথে যুক্ত প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনারা তাদেরকে সুরক্ষা দিবেন। তারা দেশের জন্য, তারা দেশের উন্নয়নের জন্য, সম্ভাবনার জন্য, সমস্যা সমাধানের জন্য মাঠে ঘাটে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তথ্য তুলে এনে তা জাতির কাছে তুলে ধরে। কিন্তু তারা দায়িত্ব পালনকালে অনেক সময় সন্ত্রাসী হামলার শিকার হয়, অনেক সময় রাজনৈতিক নেতাকর্মী দ্বারা নিগৃহীত হয়। এই বিষয়গুলি প্রশাসনের গুরুত্ব সহকারে দেখা উচিত। এ কারণে আমাদেরও দাবি রয়েছে যে সাংবাদিক সুরক্ষা আইন সেটা যেন পাশ করা হয় এবং সেটা যেন বাস্তবায়ন করা হয়। একজন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে সে সমাজের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে এনে গণমাধ্যমে প্রকাশ করবে, এইটা একজন সাংবাদিকের দায়িত্ব। সেখানে রাজনৈতিক বাধা, সেখানে প্রশাসনিক প্রতিহিংসা, প্রশাসনিক বাধা, এগুলি আমাদের পেশাগত যে জীবন, সে জীবনে অন্তরায়। কারণ একজন গণমাধ্যম কর্মী সেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই দেশপ্রেমকে নিয়ে, শুধু অর্থ উপার্জনের সুযোগ কম, শুধু দেশপ্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। বিভিন্ন বিডে আমাদের সাংবাদিক বন্ধুরা কর্মরত, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।